আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। রাতে খাওয়া দাওয়া সেরে সৃজন রিমঝিম শুয়ে পড়ে। ঘুমের ওষুধ দেওয়ার জন্য রিম অনেক আগেই ঘুমিয়ে গেছে, কিন্তু সৃজনের চোখে ঘুম আসছে না। রিমঝিমকে আলতো হাতে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করে। রাত প্রায় 2টো। কারো কান্নার শব্দে সৃজনের ঘুম হালকা হয়ে আসে। ধরফর করে উঠে বসে। রিমঝিম ফুপিয়ে কান্না করছে। উতলা হয়ে দ্রুত কাপা কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? কাঁদছিস কেন? হাতে পায়ে কি ব্যথা করছে? রিমঝিম ভরকে গিয়ে অদ্ভুত চোখে তাকায়। আস্তে আস্তে দুদিকে মাথা ঝাঁকিয়ে না বলে। আর একটু কাছে এসে 2 হাত নিজের হাতে চেপে ধরে। তাহলে এভাবে কান্না করছিস কেন? রিমঝিম কোনো কথা না বলে কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে। মুখে স্পষ্ট ফুটে উঠেছে বেদনার ছাপ। এক দৃষ্টিতে ফেল চোখে সৃজন রিমঝিমের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে রিমঝিম শক্ত করে জড়িয়ে ধরে আবার কান্না করতে শুরু করে। এবার আর সৃজন বিচলিত হয় না, নীরব থাকে। হয়তো বুঝতে পেরেছে কেন কান্না করছে। কান্নার শব্দ চারপাশের পরিবেশটাকে ভারী করে তুলেছে। এই গভীর রাতে শুধু কোনো এক নারীর চাপা কষ্টের তরঙ্গ শোনা যাচ্ছে। প্রতিটি কান্নার শব্দ সৃজনের বুকে পাথরের ন্যায় আঘাত করছে। চোখের কোণ বেয়ে গলগলিয়ে পানি পড়ে। পাথরের মতো রিমঝিমকে এক হাতে চেপে ধরে দেয়ালের দিকে তাকিয়ে আছে। প্লিজ, তুই এভাবে কান্না করিস না, আমার অনেক খারাপ লাগে, খুব লাগে। এমন ভারী কণ্ঠ কর্ণপাত হতেই চট করে মাথা তুলে সৃজনের পানে তাকায়। সৃজনের ব্যথাতুর মুখ দেখে কান্নার বেগ আরো বেড়ে যায়। বলুন, এটা আমার শরীরের হাত না, এটা আমার পা না। কি হলো বলুন না? কিছুটা চিৎকার দিয়ে পাগলের মতো আচরণ করে রিম। তাহলে আমার কেন মনে হয় এই দুইটা আমার শরীরের অংশ নয়? এই হাতে আমি কিচ্ছু করতে পারছি না, বল দিতে পারছি না। হাত পা দুটোই অবশ হয়ে আছে কেন? কেন আমি একটুও সুস্থ হতে পারছি না? আমি কি সারা জীবনেও সুস্থ হব না? আমি পঙ্গু হয়ে থাকতে চাই না, আমি পঙ্গু হয়ে থাকতে চাই না। রিমঝিম যে আতঙ্কে আছে এটা সৃজন স্পষ্ট বুঝতে পারছে। হাতের সাহায্যে থুতনি তুলে চোখের দিকে তাকায়। সযত্নে চোখের পানি মুছিয়ে দিয়ে নরম গলায় বলে, তোকে তো আমি বলেছি তুই সুস্থ হবি, তাও কান্না করছিস। আমার কথা কি তোর বিশ্বাস হয় না? আমার কথার কোনো মূল্য নেই? এমন কথায় রিমঝিম চুপ হয়ে যায়। সৃজন উত্তরের আশায় রিমঝিমের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পর ক্ষীণকণ্ঠে আওড়ায়, আমি তো আপনাকে ভালোবাসি, তাই অবশ্যই আপনার কথা বিশ্বাস করি। সত্যি তুই আমাকে ভালোবাসিস? সত্যি? ভালোবাসিস, বিশ্বাসও করিস? তাহলে এভাবে ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? আমি ভ্যা ভ্যা করে কাঁদি? তা নয় তো কি? দুজনেই নীরব থাকে। রিমঝিম এখন স্বাভাবিক, বসে বসে উসখুস করছে। এমন সময় সৃজন কোলে তুলে ব্যালকনির দিকে হাঁটা ধরে। কোথায় যাচ্ছি আমরা? ব্যালকনিতে। ব্যালকনিতে কেন? তোকে ব্যালকনি থেকে ফেলে দেবো। ফেলে দেবেন? দেন, সমস্যা নেই। ভয় করছে না? না। কেন ভয় করছে না? কারণ আমি জানি আপনি ফেলে দেবেন না। তাই বুঝি? নিচে একবার তাকিয়ে দেখ। নিচের দিকে তাকাতেই আটকে ওঠে সৃজন ব্যালকনির কোণ ঘেঁষে দাঁড়িয়ে। শুধু হাত নিচে নামালেই ঠুস করে নিচে পড়ে যাবে। না না, প্লিজ সরে দাঁড়ান। খুব খুব ভয় লাগছে। কত নিচু, আমার মাথা ঘুরছে। না, সরবো না, তোকে ফেলে দেবো। এবার আরও ভয় পেয়ে বাম হাতে শার্ট খামচে ধরে। আরে শার্টের কলার ছেড়ে দে, আমি শ্বাসরোধ হয়ে মরে যাব। না না, ছাড়বো না, আপনি আমায় ফেলে দেবেন। দেবো না। চোখ খুল দেখ, এখন সরে এসেছে। রিমঝিম চোখ খুলে দেখে আসলেই সরে এসেছে। সরে এসে তোর জীবন বাঁচিয়েছি, এর কৃতজ্ঞতা স্বরূপ আমায় একটা চুমো দে। চুমোর চোয়াও পাবেন না। দিন দিন আপনি কিন্তু ঢঙ্গি হয়ে যাচ্ছেন। একটু আগেই ভ্যা ভ্যা করে কাঁদছিলি, এখন আবার আমার সাথে মুখ বাঁকিয়ে কথা বলছিস। মেয়েরা আসলেই পোল্টিবাজ, আর ঢঙ্গি মেয়েরা হয় ছেলেরা নয়। পোল্টিবাজের কি আছে? যা সত্যি তাই বললাম। মানলাম কিছু কিছু মেয়েরা ঢং করে, কিন্তু ছেলেরাও ঢং করতে কম জানে নাকি? তারা ঢঙে পিএইচডি করে, আমরা ছেলেরা ঢং করি না। আর তাছাড়া সব ঢং নাক আমি করবোই বা কেন? কেন আবার মেয়ে পটাতে? আস্তাক ফিরুল্লাহ, এসব কি বলছিস? আমাকে তোর এমন মনে হয়? কেন মনে হয়? দেখলেই বোঝা যায়। ছি, কি ভাগ্য আমার, যার জন্য সারা জীবন সিঙ্গেল থাকলাম সেই অপবাদ দিচ্ছে। সৃজনের বলার ভঙ্গি দেখে রিমঝিমের হাসি পায়। হাসতে হাসতে বলে, সত্যিই সিঙ্গেল ছিলেন? কোনো সন্দেহ? না, এবার বিশ্বাস হয়েছে। সৃজন আরেকটু রিমঝিমের কাছে চেপে বসে। শোন, তোকে কানে কানে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি কথা? শোন তো, অনেক মজা পাবি। সরল মনে কান এড়িয়ে দিতে সৃজন গালে চুমু খায়। হাতের সাহায্যে মাথা ঘুরিয়ে অপর গালেও চুমু খায়। রিমঝিম অবাক হয়ে গালে হাত দিয়ে সৃজনের দিকে তাকায়। সৃজন মিটিমিটি হাসছে। এভাবে দেখছিস কেন? তুই চুমু দিতে চাইছিলি না, তাই আমিই চুমু খেলাম। অ্যাকচুয়ালি খেতে খুব ইচ্ছে করছিল তো। বড় বড় চোখ করে রাগে লুকে তাকিয়ে থাকে রিমঝিম। এইভাবে ধোকা দিয়ে চুমু খাওয়ার কোনো মানে হয় না। আচ্ছা তুই বল, তোর কি চুমু খেতে ইচ্ছে করছিল না? মেয়েরা তো অদ্ভুত, বুক ফাটে তো মুখ ফুটে না। যতই ইচ্ছে করো, কিন্তু সেই ইচ্ছেকে প্রাধান্য দেবে না। কিন্তু আমরা ছেলেরা অমর না। রিমঝিম মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। আসলে সৃজন তো সত্যি কথাই বলেছে। ওর তো চুমু খেতেই ইচ্ছে করছিল, কিন্তু লজ্জায় তা করেনি। কালো আধা রাতের আকাশের বুকে আলো ছড়াতে চাঁদের উদয় হয়েছে। সেই চাঁদের দিকে তাকিয়ে আছে রিমঝিম সৃজন। রিমঝিমের মাথা সৃজনের কাঁধে। দুজনেই কফির মগে চুমুক দিচ্ছে আর চন্দ্রবিলাস করছে। এই সময়টা দুজনের কাছে অফুরন্ত সুন্দর লাগছে। এ সময় শেষ না হোক কখনো। এক কালো রাতের সাক্ষী হয়ে থাকে দুজন।
সকাল 6টা। রিমঝিম সৃজনে করে মাথা রেখে এখনো ঘুমে বিভোর। সৃজন পেছন দিকে ভর দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম হালকা হয়ে আসলে চোখ মেলে তাকায়। রিমঝিমের দিকে তাকালে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। রিমঝিমেরও ঘুম ভেঙে যায়। চোখ ডলতে ডলতে উঠে বসে। অলসতায় মুখ দিয়ে একটা লম্বা হাই তোলে। পাশ ফিরে তাকিয়ে সৃজনকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে। এরকম তাকিয়ে আছেন কেন? কিছু না। রুমে যাওয়ার জন্য রিমঝিমকে কোলে তুলতে যাবে, অমনি রিমঝিম পালন করে। রুমে যাবি না? যাব, তবে নিচের পায়ে হেঁটে। তা কেমনে যাবি? আপনি আমাকে ধরুন, আমি যেতে পারবো। রিমঝিমেরও কথায় কোনো পাত্তা না দিয়ে কোলে তুলে নিয়ে রুমে এসে বিছানায় বসায়। আপনি আমায় তুলে আনলেন কেন? স্বামীর দায়িত্ব পালন করলাম। স্ত্রী যাতে কষ্ট না পায় তাই স্বামী সযত্নে তুলে আনলো। রিমঝিম কটমট করে তাকায়। পারলে হয়তো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো। এখন কি করবি? কান্না করবি? ভ্যা ভ্যা করে কান্না কর, আই ডোন্ট কেয়ার। কান্না করবো না, আমি ফ্রেশ হব। হঠাৎ রিমঝিমের স্বাভাবিক স্বর শুনে একটু অবাক হয়। পরক্ষণেই আবার বলে, ঠিক আছে, ওয়াশরুমে নিয়ে যাচ্ছি। না, ওয়াশরুমে যাব না, এখানেই ব্রাশ পেস্ট নিয়ে আসুন। ওয়াশরুমে গেলেই তো একেবারে সুবিধা হয়। না, যাব না, যা বলেছি তাই করুন। কেন যাবে না? স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব পালন করুন। স্ত্রী যাতে চলতে গিয়ে ব্যথা না পায়। বাহ, বউ আমার সেই চালাক, কোন পাশে মার দিল রে। ব্রাশ পেস্ট এনে রিমঝিমের হাতে ধরিয়ে দেয়। থুতু কোথায় ফেলবি এটাও জানেন না? ওয়াশরুম থেকে বালতি আনুন, বালতি। না চাইতেও বালতি এনে রাখে। রিমঝিম কচ্ছপের গতিতে দাঁত ব্রাশ করে। সৃজন পানি ঢেলে দেয়, রিম বাম হাতে মুখ ধুয়ে নেয়। ফ্রেশ হলে রিমঝিম আবার নিচ থেকে কফি আনতে বলে। নিচে চল, একেবারে ব্রেকফাস্ট করিস। ব্রেকফাস্ট পরে করব, এখন আপাতত কফি আনুন। ঠিক আছে। নিচে গিয়ে নিজের হাতে কফি বানিয়ে ওপরে আসে। এক কাপ রিমঝিমের হাতে দিয়ে অন্যটায় চুমুক বসায়। শুনুন। সৃজন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে রিমঝিম বলে, এখন কফি খেতে ইচ্ছে করছে না, আমার জন্য ব্রেকফাস্ট আনুন। বিষয়ে সৃজন বড় বড় চোখে তাকায়। কষ্ট করে নিজের হাতে কফি বানিয়ে আনলো, এখন কিনা বলছে খাবে না। এত জ্বালা যন্ত্রণা দেওয়া শুরু করলি কেন? নিজে নিয়ে যাই, ওখানে ব্রেকফাস্ট করে নিবি। না। কেন? স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করুন। ভালো স্বামীর মতো জান গিয়ে নিয়ে আসুন। কি মুসিবত, এই একটা কথা দিয়ে আমাকে জ্বালিয়ে মারছে। রিমঝিম তা শুনে মুচকি হাসে। সৃজন খাবার এনে খাওয়াতে গেলে খায় না, নিজে নিজেই চামচ দিয়ে খাবে, তাই আবার হাত ধুয়ে চামচ দিয়ে খেতে দেয়। আমি নিচে গিয়ে খাবো, একা একা খেলে কেমন জানি এতিম এতিম লাগে। সৃজনে নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে ইচ্ছে করছে। এই নারীটা শখের নারী না হলে এতক্ষণে হাসপাতালে টিকিট কাটতো। এবার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে নিচে নিয়ে যান, সবার সাথে বসে মন ভরে খায়। এবার তো সৃজনের কাঁদতে ইচ্ছে করছে। বিনা বাক্য বেয়ে মুখ গোমরা করে কোলে তুলে নিচে আসে। রিমঝিমের তো সেই আনন্দ লাগছে। এইবার বুঝেছে কথা না শোনার ফল। তালুকদার বাড়ির সবাই একসঙ্গে টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আজ রিমঝিমও সবার সঙ্গেই বসেছে। সবার সাথে এটা ওটা নিয়ে হেসে হেসে কথা বলছে আর খাবার খাচ্ছে। কয়েকদিন ধরে রায়হান শেখ আর এলিজা শেখও তালুকদার বাড়িতেই রয়েছেন। তারাও চুপচাপ খাচ্ছে আর মন দিয়ে মেয়ের কথা শুনছে। টেবিলে মাহিম, রিমঝিম আর স্মৃতি বকবকানিতে মেতে উঠেছে। অন্যরা বেশ চুপচাপ। খাওয়া শেষে স্মৃতি আর নাজমা বেগম রিমঝিমকে ধরে সোফায় বসায়। ফোন বের করে স্মৃতি মাহিম সহ লুডো খেলতে শুরু করে। সৃজন খাওয়া শেষ করে রিমঝিমের পাশে বসে। খেলার দিকে মনোযোগ দিয়ে দেখে মাহিমের গুটির নাজেহাল অবস্থা, তাই মাহিমকে এটা নয়তো ওটা গুটি চাল দিতে বলে। আর অবশেষে মাহিম ফার্স্ট হয়। স্মৃতি আর রিমঝিম রাগে চোখ মুখ খিচে সৃজনের দিকে তাকায়। সৃজন ডোন্ট কেয়ার ভাব নিয়ে উপরে চলে যায়। একটু পর সৃজন রেডি হয়ে নিচে আসে। স্মৃতি মাহিম গেম খেলছে, কিন্তু রিমঝিম অন্য সাইডে। মুখের আদলটাও অন্যরকম। শরীর খারাপ লাগছে কি? চুমকি গিয়ে চোখ খুলে তাকায়, মাথা চাকিয়ে না বলে, তাহলে মুখটা অমন করেছিলি কেন? এমনি কিছু না। শিওর? ঠিক আছি, আপনি যান। আর কিছু না বলে বেরিয়ে পড়ে। ডিউটি শেষ করে একেবারে সন্ধ্যায় বাড়ি ফেরে। ক্লান্ত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে, সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে আসে। ভেতরে ঢুকতে আটকে ওঠে। দৌড়ে রিমঝিমের কাছে যায়। রিমঝিম কেমন যেন করছে, বড় বড় কদমে শ্বাস নিচ্ছে, মুখে বেদনার ছাপ। কি হয়েছে, এমন করছিস কেন? হাতে পায়ে প্রচুর পেইন হচ্ছে। সৃজন সকালেই বুঝতে পেরেছিল হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু রিমঝিমটা এড়িয়ে গেছে। বাড়ির সবাইকে চিৎকার করে ডাকে। রিমকে কোলে তুলে নিয়ে নিচে আসে। সবাই আতঙ্কিত হয়ে সৃজনের পেছন পেছন ছুটে যায়। সৃজন দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এখন রিমঝিমের সিরিয়াস অবস্থা, দ্রুত চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসায় সুস্থ না হলে এবার সৃজন বাহিরের দেশে নিয়ে যাবে। উন্নত টেকনোলজি ব্যবহার করে উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করবে। গাড়ি ড্রাইভ করতে করতে মনে মনে এই ছক কষে নেয়, বিশেষ কারণবশত পোস্ট করতে লেট হলো, তার জন্য আমি দুঃখিত। আর হ্যাঁ, এই যে পাপের দলেরা, নিজের রিয়েক্টটা দিয়ে যাবা। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।